আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দিনের ভোট আর রাতে হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলরুমে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন। কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করা। বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রামাণিক। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, অন্তত যতদিন আমরা আছি এটা আমরা সেই ওয়াদা যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করবো, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইনশাল্লাহ। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নিকট পেশ করেছে। সোমবার সকাল 11টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেন। ডাক্তার এ.কে আজাদ খানের নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা এই প্রতিবেদন পেশ করেন। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বদলি করা যাবে না এবং তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বাইরে রোগী দেখতে পারবেন না বলেও সুপারিশ করে কমিশন। চিকিৎসা খাতের জন্য আলাদা পে স্কেল গঠন করার সুপারিশ করে কমিশন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। রোববার আইনজীবী আলিফ হত্যাসহ নগরীর কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। এছাড়া পুলিশের উপর আক্রমণ, কর্তব্য কাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলার অভিযোগের বাকি 3টি মামলার শুনানি ভার্চুয়ালি হবে আগামীকাল। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হয়েছে বাইতুল মোকাররম মসজিদে। সকালে মরহুমের দ্বিতীয় জানাজা পড়ান তার বড় ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী। শেষ বিদায় জানাতে উপস্থিত হন সুপ্রিম কোর্ট বারের সিনিয়র বিচারপতি ও আইনজীবীরা। মরহুমের কর্মস্থলে জড়ো হন তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক যোদ্ধারাও। এই দেশবরেণ্য আইনজীবীর সম্মানে সুপ্রিম কোর্ট অর্ধদিবস বন্ধ রয়েছে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। আইনজীবী হিসেবে তার যোগ্যতা, দক্ষতা, সততা, ন্যায়নিষ্ঠা এটা তুলনাবিহীন ছিল। তার মতো একজন সৎ এবং দক্ষ আইনজীবীও বাংলাদেশের স্বৈরশাসনের জাতাকলে পড়ে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক যুগ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। আইন জগতে তার এই মৃত্যুতে অনেক শূন্যতা সৃষ্টি হবে। তাই অনেক কিছু ছিল, তার থেকে জানার অনেক কিছু ছিল। কোর্টেরও কোর্টকে উনি অ্যাসেস করতে পারতেন, আইন জগৎকে অ্যাসেস করতে পারতেন। পাশাপাশি এখানকার আইনজীবীরাও, জুনিয়র আইনজীবীরাও তার থেকে অনেক শিখতে পারতেন। ওনার খুব পছন্দের জায়গা ছিল এবং উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে। কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেন নাই, খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। আর উনি গতকাল বিকাল 4:10 ইন্তেকাল করেন। আজকে জানাজা হচ্ছে এবং দোয়া করবেন আপনারা। এই বাংলাদেশের মানুষ তাদের আইনি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সুতরাং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন পর্যন্ত বাধ্যতামূলক প্রবাস জীবনযাপন শুধুমাত্র তার এবং তার মক্কেলদেরই ক্ষতি হয়নি, এই দেশ এবং জাতিরও ক্ষতি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিতে প্রস্তুত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এরই মধ্যে দলের সম্মতিও মিলেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিকতার। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইশরাক। অভিযোগ করেন শপথের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কতদিন মেয়রের আসনে থাকতে পারবেন ইশরাক, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নিতে মাত্র শপথ বাক্য পাঠের দূরত্বে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পর এখন প্রশ্ন, ইশরাক হোসেন মেয়রের আসনে বসছে কিনা, কিংবা এ নিয়ে দলীয় সিদ্ধান্তই বা কি। মেয়র পদে বসার জন্যই তো আমরা এই রায়টাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিচ্ছি, এবং দলের পক্ষ থেকে আমি সেরকম নির্দেশনা পেয়েছি যে আমরা আইনগতভাবে যে রায়টি এসেছে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করব। শপথ নিয়ে অফিস হোল্ড করা, যা করার প্রয়োজন সে ব্যাপারে আমার দল আমাকে সম্মতি দিয়েছে। আদালতে ন্যায় বিচার পাওয়ার পরও অন্তর্বর্তী সরকারের অসহযোগিতা আর এনসিপি নেতাদের বক্তব্যের কড়া জবাব দেন ইশরাক হোসেন। 1-2 মাস নয়, পুরো 5 বছরের মেয়রের দায়িত্ব পালনের কথাও জানান তিনি। এই রায় পাওয়ার পর থেকে আমাকে বাধা প্রদান করা হচ্ছে। এনসিপি কেবল কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। হু আর দে টু সে যে এই নির্বাচন কি হবে, যেখানে আদালত এখানে ঘোষণা করেছে, আদালত তো বিচার বিশ্লেষণ করেই রায়টা দিয়েছে। তাই তারা তো কন্টেম্পট অফ কোর্টের দিকে যাচ্ছে। তারা নির্বাচন কমিশনকে মানছে না, তারা আদালতকে মানছে না, তাহলে তারা কাকে মানবে? অবৈধ ঘোষিত মেয়র তাপসের 5 বছর, আমার তো 5 বছর না, আমার তো মেয়াদ শুরুই হয় নাই। যেটার এখন কতদিন বাকি রয়েছে সেই প্রশ্ন তোলাটাও আমি মনে করি এই চক্রান্তকারী যারা রয়েছে তাদেরই যে অপচেষ্টার একটা অংশ। তবে আইন অনুযায়ী 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মেয়াদকাল নিয়ে ধোঁয়াশা আছে বলে মন্তব্য বিশ্লেষকদের। মেয়াদ আসলে শেষ হয়ে গেছে, কারণ মেয়াদ শেষের 180 দিন আগেই নির্বাচনের যে প্রস্তুতি সেগুলো নিতে হয়। সো সেই হিসাবে শেষ হয়ে গেছে। এখন যেহেতু মহামান্য আদালত এই রায়টা দিয়েছে, কাজে এটা নিয়ে বিতর্ক না করে এটা আদালতে স্মরণাপন্ন হয় ভালো হবে, যেহেতু আইনের মধ্যে অস্পষ্টতা আছে। গত 27শে মার্চ মেয়র নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাস ও সিএনজি চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও বাস সিএনজি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে ভোলার অভ্যন্তরীণ সকল রুটের বাস ধর্মঘট। ফলে চরম দুর্ভোগে পড়েছে 6 উপজেলার যাত্রীরা। গতকাল বাস ও সিএনজি চালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এই ঘটনার রেশ ধরে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এ সময় রাস্তার উপরে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। ফলে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকে। পাল্টাপাল্টি অবস্থানের ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে একই অবস্থান রয়েছে, ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। মালয়েশিয়া সহ সকল বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা। সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেয় বাইরা সদস্যরা। আওয়ামী লীগ আমলে সিন্ডিকেট করে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। দালালদের দৌরত্ব বন্ধ সহ একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে শ্রমিকরা যাতে নিরাপদে বিদেশে গিয়ে কাজ করতে পারে সে বিষয়টি নিশ্চিতের দাবিও জানানো হয়। নতুন নতুন শ্রমবাজার খোঁজার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান বাইরা নেতারা। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।